আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। 4 দিনের সফরে চীনের পথে প্রধানমন্ত্রী, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা সহ 20 সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। নরসিংদী রায়পুরে ট্রেনে কাটা পড়ে একসঙ্গে 5 জনের মৃত্যু, 2 কিলোমিটার দূরে আরেক ট্রেনের নিচে আরও একজন নিহত। সারা দেশে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, দুর্গত এলাকায় খাবার ও নিরাপদ পানি সংকটের পাশাপাশি গবাদি পশু নিয়ে ভোগান্তি। আন্দোলনে 8ম দিনের মতো অচল দেশের 39 পাবলিক বিশ্ববিদ্যালয়, সর্বজনীন পেনশন থেকে বাদ রাখা সহ 3 দফা দাবি। এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আবারও হাসপাতালে ভর্তি, গভীর রাতে অসুস্থ হওয়ার পর মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। 4 দিনের সফরে চীনের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার ফ্লাইট বেলা 11:10 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানটির বেইজিং সময় সন্ধ্যা 6টায় বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এ সফরে চীনের সাথে বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ে 20টির মতো সমঝোতা স্মারক সই হতে পারে। 4 দিনের সফরের দ্বিতীয় দিন 9 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের বৈঠক হবে। পরদিন 10 জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। একই দিন চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস অব চায়নার প্রেসিডেন্ট ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। এছাড়াও চীনের ব্যবসায়ীদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন প্রধানমন্ত্রী। 11 জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে। নরসিংদীর রায়পুরে ট্রেনে কাটা পড়ে 5 জনের মৃত্যু হয়েছে। উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর খাকচক এলাকায় এই ঘটনা ঘটে। আজ ভোর 5:30 থেকে 6টার মধ্যে ঘটনাটি হতে পারে বলে পুলিশের ধারণা। নিহত 5 জনের পরিচয় নিশ্চিত করা যায়নি। বেলা 11:30টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আরও একজন নিহত হয়। নরসিংদী থেকে সুমন রায়ের তথ্য ও ভিডিও চিত্রে নাফিস ইফতেখারের রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম রেলপথে নরসিংদী রায়পুরার কমলপুর খাকচক এলাকায় 5 জনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেলওয়ে পুলিশ, পিবিআই এবং রায়পুরা থানা পুলিশ। 5-6টা লাশ পড়ে আছে আর কি, কে বা কারা মেরে ফেলেছে এমন শুনলাম। তৎক্ষণাৎ আমরা আসলাম এখানে। কেমনে মরছে আমরা তো দেখিনি, লোকজনের আসছে এই এখন যেভাবে পড়ে আছে এইভাবেই লাইনের উপরে 5 জায়গায় লইছে 5 জন। নিহতদের 5 জনই পুরুষ। ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেল লাইনে বসে থাকা অবস্থায় তারা দুর্ঘটনার শিকার, এ বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। আমরা সকল বিষয় মাথায় রেখে তদন্ত করতেছি। আমরা ধারণা করতেছি যে ট্রেনে কাটা পড়ে আসলে 5 জন লোক মারা গেছে এবং কিভাবে মারা গেছে, ট্রেনের ছাদে থেকে পড়ে মারা গেছে নাকি লাইনে দাঁড়িয়ে ছিল নাকি 2 বগির মাঝখানে ফাঁকা জায়গায় বসেছিল, এই সবগুলা বিষয়ে মাথায় রেখে আমরা তদন্ত করতেছি। বেলা 11:30টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আরও একজন নিহত হয়েছে। নাফিস ইফতেখার, চ্যানেল আই। সারা দেশে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কোনো কোনো নদ নদীর পানি কমলেও বেড়েছে বেশ কয়েকটি নদীর পানি। বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার ও নিরাপদ পানির সংকট। গোচারণ ভূমি ডুবে থাকায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন দুর্গতরা। প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কুড়িগ্রামে বন্যার কবলে প্রায় 1.5 লাখ মানুষ। গবাদি পশু নিয়ে উঁচু সড়ক ও বাঁধে আশ্রয় নিয়েছেন তারা। বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি। জেলার 9 উপজেলায় 341টি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় পাঠদান বন্ধ রয়েছে। 7-8 দিন ধরে পানি, হাঁস মুরগি মারা যাচ্ছে পানি পড়ি, অনেক কষ্টে আছি, খাবার দাবার নাই। কোনো রকম পলিথিন দিয়ে
গরু ছাগল রাখছি, অনেকগুলো দিন দিয়ে আজ দিয়ে একবেলা খাইতে পারি। খুব কষ্ট আছি, সে বুড়ি মানুষ যে ওই বিছানায় মানে পেশাব করে পায়খানা করে, ওখানে কাই যাবে না যাবে এর লোকও নাই। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে, তবে বেড়েছে খাবার ও নিরাপদ পানির সংকট। বন্যা কবলিত 5 উপজেলার 34টি ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। আমরা কর্ম করে খাই, বাল বাচ্চা নেই, আমাদের থেকে কর্ম নাই। গাইবান্ধায় যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানিও বেড়েছে। জেলার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার 27টি ইউনিয়নের প্রায় 40,000 পরিবার পানিবন্দী। খালি আমার একলা পথে না, মানে আমাদের গ্রামের আছে কালুপাড়া বা ঘরভাঙ্গা জামিরা, এগুলো সবারই ক্ষতি হয়েছে। বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য। লালমনিরহাট সদর, আদিতমারি, কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলার 10 ইউনিয়নের মানুষ নিরাপদ পানি ও খাবার সংকটে রয়েছেন। এখন বাচ্চা কোচ্চা নিয়ে আমরা কোথায় যাব কোথায় না যাব, আমরা এখন দিশেহারা হয়ে গেছি। আমাদের সব বেড়া করা, খাওয়া দাওয়া আমার সবের অসুবিধা। নেত্রকোনায় উদ্ধাখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্ভোগে নিম্নাঞ্চলের মানুষ। কিভাবে আমরা বড়কার রান্তা আরি না, খাইতে আরি না, আমরা খাওয়ানো দেয় না সরকার থেকে, কিভাবে চলবা? টাঙ্গাইলে ঝিনাই, যমুনা ও ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভুয়াপুরে নিকরাইল কৈরা সড়ক ভেঙে নিচু এলাকা প্লাবিত হচ্ছে। সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা কবলিত সব এলাকায় দেখা দিয়েছে খাবার, নিরাপদ পানি ও গোখাদ্যের সংকট। ডুবে গেছে বিস্তীর্ণ এলাকার পাট, বাদাম ও শাকসবজি সহ বিভিন্ন ফসল। ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। বন্যা মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনে 8ম দিনের মতো অচল দেশের 39টি পাবলিক বিশ্ববিদ্যালয়। সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাদ রেখে আগের মতোই চালু রাখা সহ 3 দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। শ্রেণীকক্ষ, শিক্ষকদের কক্ষ, মিলনায়তন সবখানেই গত 8 দিন ধরে তালা ঝুলছে। এতে অচল হয়ে পড়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল 9টা থেকেই শুরু হয় কর্মসূচি। প্রশাসনিক ভবন থেকে মিছিল বের করে পুরো বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করেন কর্মকর্তা, কর্মচারীরা। আমাদের এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত আমাদের দাবিটা মেনে নেওয়া না হয়। প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় পরিবারকে যতদিন বাদ দেওয়া না হবে, আমরা এই আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখব। সরকারের পক্ষ থেকে কোনো আমরা যে একটা স্টেক হোল্ডার, আমাদের সাথে এই বিষয়ে কোনো যোগাযোগ, পরামর্শ বা আমরা একসাথে বসেও বিষয়টা নিয়ে কথা বলতে পারতাম, ওনারা সেটার প্রয়োজনই মনে করেননি। চলবে, এটা চলতেই থাকবে। এটা কতদিন চলবে আমরা জানি না। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ এবং সিদ্ধান্ত নিতে হবে। কলাভবনের মূল ফটকের প্রবেশ মুখে কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এতে 39টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা অংশ নেন। সবগুলো ক্লাসরুম বন্ধ, চেয়ারম্যানের রুম বন্ধ, লাইব্রেরি বন্ধ। তো এটা তো খুব দুঃখজনক, আমরা সেটা চাচ্ছি না। স্যার, সরকারের তরফ থেকে কি যোগাযোগ করা হয়েছে? তারা কি বলছে, এটা কতদিন আর চলবে? সরকারের পক্ষ থেকে যোগাযোগ আমাদের সাথে আছে। আমরা আশা করছি যে সরকার খুব দ্রুত গতিতেই আমাদের শিক্ষার্থীদেরকে ক্লাসে ফেরত নেওয়ার সব ব্যবস্থাই করবেন। আমরা সেটা আশা নিয়ে আমরা বসে আছি। রাষ্ট্র আমাদেরকে টাকা দিলেও কি দিল না, এই পেনশনের ভিতরে আছে কি নেই সেটা পরে বিবেচ্য বিষয়, কিন্তু আমাদের কাছে মূল বিবেচ্য বিষয় হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রী, আমাদের সন্তানরা, এই সন্তানদেরকে আমরা বাইরে রেখে আমরা এই আন্দোলন যে করছি, প্রতিনিয়ত আমাদের রক্তক্ষরণ হচ্ছে। জাতির কাছে আমরা আহ্বান জানাবো, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যিনি করবেন তার কাছে আমরা আবেদন জানাবো, আহ্বান জানাবো এই বিষয়টি বসে যাতে সুষ্ঠু একটা সমাধান হয়। গত 1 জুলাই থেকে এই কর্মবিরতি চলছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সরকারি চাকরিতে কোটা নিয়ে উচ্চ আদালতে চূড়ান্ত রায় না আসা পর্যন্ত জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই আন্দোলন বিএনপির ষড়যন্ত্রের অংশ কিনা তা আন্দোলনের গতিধারা দেখলে বোঝা যাবে। তিনি বলেন, সরকার কোটা বাতিলের দাবির প্রতি আন্তরিক বলেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোনো প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে জরুরি ভিত্তিতে ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। তার হার্ট, কিডনি ও লিভার সহ নানান শারীরিক জটিলতা রয়েছে। 25 জুন খালেদা জিয়ার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় 12 দিন চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন খালেদা জিয়া। অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা ও অসৎ রাজনীতিবিদ এই তিনে মিলে গোটা রাষ্ট্রকে কবজা করে ফেলেছে। সমাজ গবেষণা কেন্দ্রের ভার্চুয়াল আলোচনায় জ্যেষ্ঠ অর্থনীতিবিদেরা এই মন্তব্য করেছেন। রাজনীতিবিদদের শুভবুদ্ধির উদয় না হলে এই দুষ্ট চক্র থেকে অর্থনীতি এমনকি দেশ বাঁচানো যাবে না বলে মনে করছেন তারা। রিজভি নওয়াজের রিপোর্ট। ব্যাংকিং খাতে রাজনৈতিক অর্থনীতি নিয়ে সমাজ গবেষণা কেন্দ্রের আলোচনা। ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন দেশ ও দেশের বাইরে থাকা বরেণ্য অর্থনীতিবিদ ও সমাজচিন্তকরা। খেলাপি ঋণ ৯/৬ নীতির উদ্ভবের কারণ, ব্যাংক মার্জার এবং ঘাটতি মেটাতে ব্যাংক থেকে সরকারের ধারকর্য, এই বিষয়গুলো নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ MM আকাশ এবং বিরূপাক্ষ পাল। যে রাষ্ট্র যাদের দ্বারা দখলকৃত বা ক্যাপচার্ড হয়ে গেছে এবং যারা রাষ্ট্রের শাসক শ্রেণী, তারা হয়তো এই পলিসির সমর্থক। শাসক শ্রেণী এরাই হয়ে থাকেন, খেলাপি ঋণ গ্রহীতারা যেই ব্যবসায়ী, সেই ব্যবসায়ী শ্রেণী যদি হয়ে থাকেন, তাহলে ইচ্ছা থাকলেও রাষ্ট্র তার প্রতিষ্ঠানগুলোকে এই ঋণ আদায়ের দায়িত্বে সক্রিয় রাখতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকের বোর্ডে যারা আছেন তাদের মিনিটস গুলো বিদেশে যেভাবে আমরা তথ্য থাকে, তথ্যের প্রবাহ, এটা ফাঁস করতে হবে। তারা কি কথা বলেন, সেখানে তো ব্যক্তিগত কথা হয় না, এটা রাষ্ট্রীয় কথা। সম্প্রতি সাংবাদিকদের যে তাড়িয়ে দেওয়া হয়েছে, বন্ধ করা হয়েছে, দ্বার রুদ্ধ করে দেওয়া হয়েছে, তার পিছনে কোনো যুক্তি নেই এবং সেখানে ফেডের যুক্তি দেওয়া হচ্ছে। ফেড বললেই ফেড হয়ে যাওয়া যায় না, ফেডের আরো কিছু গুণাবলী ভিতরে থাকতে হয়। এশীয় প্রবৃদ্ধি গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নজরুল ইসলামের সঞ্চালনায় 3 আলোচকই ব্যাংক খাতের লুটপাটের জন্য রাজনীতির পৃষ্ঠপোষকতাকে দায়ী করেন। A class of people have evolved who have not just captured the state but have become the state itself. যে it is reflection of একটা weak state capacity, একটা weak regulatory environment, একটা state capture দেখছি of a segment of a business elite, এবং একটা dominance of cronies at a high degree of rent seeking activities. Political realizationটা আনতে হবে যে কালকে থেকে ব্যাংকিং সেক্টর অ্যাবিউজ করা যাবে না। আসবে নাকি সেটা আমি জানি না। উইলফুল ডিফল্টার যারা লোনটাকে লুণ্ঠন করেছে, তাদের মধ্যে একটা বড় অংশকে আইনের আওতায় আনা হচ্ছে। সেই এক্সাম্পলটা, সেই ইয়েটা সেট করতে, ডেমনস্ট্রেশন এফেক্টের জন্য সেটা সেট করতে হবে। অর্থনীতির পাশাপাশি সামনের দিনে রাজনীতি বিষয়ে আলোচনার আয়োজন করবে 80 দশকের প্রতিষ্ঠিত সমাজ গবেষণা কেন্দ্র। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর আবারও আমন্ত্রণ। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট NPF জয়ী হয়েছে। দ্বিতীয় দফা ভোটে দ্বিতীয় অবস্থানে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী জোট টুগেদার অ্যালায়েন্স, আর তৃতীয় অবস্থানে উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালি।
তবে কোনো জোট বা দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্টের দিকে যাচ্ছে ফ্রান্স। নির্বাচনে উগ্র ডানপন্থী মারিন লো পেন সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় উচ্ছ্বসিত ফরাসিরা। ফ্রান্স থেকে এম এ হাশেমের রিপোর্ট। রেকর্ড সংখ্যক ভোটারের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ফ্রান্সে দ্বিতীয় ধাপের নির্বাচন। অভিবাসন বিরোধী মুসলিম বিদ্বেষী কট্টর ডানপন্থী মারিন লোপেনের রাসেম্বলমু ন্যাশনাল প্রথম ধাপের ভোটে এগিয়ে থাকলেও দ্বিতীয় ধাপে এসে তৃতীয় স্থানে রয়েছে। কোনো দল 289 আসন না পাওয়ায় বামপন্থীরা জোটবদ্ধ হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। উগ্র ডানপন্থীদের পরাজয়ে ফ্রান্সের অভিবাসী এবং মুসলিমদের সাথে উচ্ছ্বসিত প্রবাসীরাও। ফ্রান্সে কট্টর ডানপন্থীদের জনপ্রিয়তা যেভাবে বাড়ছে সেটা আমাদের মুসলিম অভিবাসীদের জন্য এবং গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। এবারের নির্বাচনে আরএন পরাজিত হয়, আমরা সত্যিই খুব খুশি। নতুন দল গঠন করে ফ্রান্সের যে কোয়ালিশন সরকার গঠন করতেছে, যে উইন করেছে, তো সেটাকে সবাই ওয়েলকাম করতেছে। এখন দেখা যাক ভবিষ্যতে এরা কি উপহার দিতে পারে জনগণকে। বামপন্থী এবং মধ্যপন্থী দলগুলো একতাবদ্ধ হয়ে কট্টর মারিন লোপেনের দলকে ক্ষমতায় যাওয়া এবারও ঠেকিয়ে দিয়েছে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারের নির্বাচনে ডানপন্থীরা এত বেশি ভোট পাওয়ায় উদ্বেগ থেকেই যাচ্ছে। ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে এম এ হাশেম, চ্যানেল আই। এবারে জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে সনাতন হিন্দু ধর্মের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে শ্রী জগন্নাথ দেবের পূজা ও হনুমানজির আখড়া মন্দির পরিচালনা কমিটির আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় অংশ নেন বাংলাদেশে ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। রাজশাহী মহানগর পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, আগামী 15 জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ ধর্মীয় উৎসব শেষ হবে। নিটোল টাটা কৃষি সংবাদ। উত্তরের জেলা পঞ্চগড়ের সমতলের চা বাগানের শোভা পাচ্ছে সারি সারি ছোট বড় অসংখ্য আম গাছ। জৈব বালাইনাশক পদ্ধতিতে আম উৎপাদন করছেন চাষি। চা চাষে লোকসানের ক্ষতি পুষিয়ে নিতে চায়ের জমিতে সাথী ফসল হিসেবে আম উৎপাদন করে লাভবান হচ্ছেন তারা। পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। পঞ্চগড়ের সমতলের মাটি চা চাষের উপযোগী হওয়ায় দ্রুতই এ অঞ্চলে চা বাগানের সংখ্যা বাড়ছে। উত্তরের চাষিরা এবার সমতলের চা বাগানে মিশ্র ফল বাগান হিসেবে হাড়িভাঙা, আম্রপালি, ব্যানানা ম্যাঙ্গো সহ নানা জাতের আম উৎপাদন করেছেন। মৌসুমের শুরুতেই আম গাছে জৈব সার ও বালাইনাশক ব্যবহার করেন চাষি। প্রতিটি গাছে ঝুলিয়ে দেওয়া হয় সেক্স ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ সহ প্রাকৃতিক পদ্ধতিতে আম উৎপাদনের নানা উপকরণ। বীজ মুক্ত আম উৎপাদন হয় এখান থেকে আমাদের মনে করেন বোতল ঝুলা আছে, হলুদ কাঠ ঝুলা আছে। তাছাড়া মনে করেন আমাদের আম বিক্রি করছে এখন মালিক, আমরা আম তুলে দিই, আম এখন পাকা শুরু করেছে, বিভিন্ন জায়গায় যায়। যে ওষুধে যে পোকামাকড়ের জন্য আমি একটা হলুদ কাঠ রাখছি, আবার বোতল রাখছি। জেলায় আম বাণিজ্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে উদ্যোক্তা। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা উপায়ে ভোক্তা পর্যায়ে আম সরবরাহ করছেন উদ্যোক্তা ও বেশ কিছু প্রতিষ্ঠান। এখন আমরা সারা দেশে আমাদের প্রতিটা উপজেলা পর্যায়ে আমরা ডেলিভারি করে থাকতেছি এবং জেলা পর্যায়ে আমরা হোম ডেলিভারি করতেছি এবং আমাদের আগামী দিনের পরিকল্পনা রয়েছে যে আমরা আম নিয়ে যেন রপ্তানিমুখী আমাদের কিছু প্ল্যান রয়েছে। চাষিদের প্রকল্পের আওতায় এনে বিষমুক্ত আম উৎপাদনে প্রশিক্ষণ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। জেলার চাহিদা মিটিয়ে উৎপাদিত আম দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। শরীয়তপুরে পদ্মার ভাঙন রোধে আগাম জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। বাঁধ ঝুঁকিমুক্ত রাখতে ফেলা হবে 34 লাখ জিও ব্যাগ। এতে বাঁধের স্থায়িত্ব বাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এমন উদ্যোগ স্বস্তি জানিয়েছে পদ্মাপাড়ের বাসিন্দারা। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমানের রিপোর্ট।
5 দশকেরও বেশি সময় পদ্মাপাড়ের জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা ছিল ভাঙনের ভয়াল জনপদ। তবে 2018 সালে এসব এলাকায় স্থায়ী রক্ষাবাঁধ নির্মাণের পর পাল্টে গেছে দৃশ্যপট। এসব বাঁধ ঝুঁকিমুক্ত রাখতে বর্ষার শুরুতেই ফেলা হচ্ছে জিও ব্যাগ। বর্ষার আগে যে কাজ আরম্ভ করছে তাতে আমাদের অনেক উপকার, বা আমাদের এটা ফেরবো এরকমই আশা আমাদের ভিতরে আছে। প্রতি বছর বর্ষার সময় আমাদের এখানে নদী ভাঙে, এবার বর্ষার আগে আমাদের বেড়িবাঁধের কাজ শুরু হয়েছে, এতে আমরা খুব আনন্দিত। বর্ষাকালে ভাঙ্গনে যে ঠেকাইতেছে, ব্যাগ ফালাইতেছে, এটার জন্য আমরা খুশি। আমরা ভাঙ্গন থেকে বাইসে যাবো, আনন্দ লাগতেছে। বাঁধ টেকসই করার পাশাপাশি পদ্মাপাড়ের জনপদের জানমাল সুরক্ষায় প্রতিদিন 30 থেকে 40 হাজার জিও ব্যাগ ফেলার লক্ষ্যমাত্রা কর্তৃপক্ষের। এবছর বর্ষা শুরু হওয়ার আগে আমরা জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছি। মোট 34 লক্ষ জিও ব্যাগ এখানে আমরা ডাম্পিং করব। আশা করছি এবছর বর্ষাতে পদ্মার ডান তীরে কোনো রকম ভাঙন দেখা দিবে না, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এই বর্ষার মধ্যেই প্রায় 11 লক্ষ জিও ব্যাগ ইতিমধ্যে ডাম্পিং করা হয়েছে। 34 লক্ষ জিও ব্যাগ ডাম্পিং এর টার্গেট রয়েছে। ভাঙন থেকে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত করার জন্য যা যা করা দরকার সেটা আমরা করে যাচ্ছি। সমগ্র শরীয়তপুর জেলাকে ভাঙন মুক্ত করার জন্য আমরা কাজ করছি। দ্রুত জাজিরা বাঁধ নির্মাণ সম্পন্নের মাধ্যমে এ জনপদের ভাঙনের স্থায়ী সমাধান নিশ্চিতের দাবি স্থানীয়দের। এস.এ. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। এবারে খেলার খবর।